ঈদ মোবারক। ঈদুল আজহা এসেছে ত্যাগের মহিমায়। ঈদ মানেই খুশি, আনন্দ, পরিবার, বন্ধুদের সাথে ভালোবাসার মুহূর্ত। ঈদে চলে আড্ডা, খুনসুটির বিরামহীন গল্প। ঈদ উৎসবের রং ছড়িয়ে দিতে আমি চলে এসেছি আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে। তবে আমি কিন্তু একা আসিনি, সাথে আছেন জনপ্রিয় দুইজন তারকা। আমার সাথে রয়েছেন জনপ্রিয় তারকা মামুনুন হাসান ইমন, এবং আমার সাথে আরও একজন রয়েছেন জনপ্রিয় তারকা তমা মির্জা। দুজনকে ওয়েলকাম করছি সানডে নাইট 2024 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারে। খুবই ভালো লাগছে, একদম ঈদ সেলিব্রেশন মনে হচ্ছে দুজনকে দেখে। কেমন কাটছে প্রথমে ইমন ভাই, কেমন কাটছে? ঈদ তো সবসময় খুব ভালো কাটে, আর আজকে যেহেতু বন্ধু তমা পাশে আছে, সো আই হোপ যে আজকে আরো ভালো লাগবে, কারণ আমরা সবসময় ঈদের সময় দেখা হয়, আমাদের অনেক আড্ডা হয়, ঈদ ছাড়াও আমাদের প্রচুর আড্ডা হয়। সো ডেফিনেটলি ভালো লাগছে। তমা আপু, ঈদ কেমন কাটছে? ঈদ মোবারক। ঈদ মোবারক। আমার তো অলওয়েজই ভালো লাগে যখন আমার কাছের মানুষদের সাথে আড্ডা হয়। ইমন তো আমার বন্ধু, এটা সবাই জানে। তো বন্ধুর সাথে মানে অফ স্ক্রিন তো অনেক আড্ডা হয়, অন স্ক্রিন আড্ডা দিতে আমার মনে হচ্ছে খুব খুব জমবে আজকে আড্ডাটা। একদম জমবে। ইমন ভাইয়া, গরু না ছাগল, মানে কুরবানি কে দেওয়া হয়েছে? আসলে গরু ছাগল সবই হয় আসলে। গরুর মাংসটাও খেতে ভালো লাগে, আবার ছাগলের মাংসটাও খেতে ভালো লাগে, সো দুটাই হয় আর কি। তমা আপু, গরু না ছাগল? না, আমি গরু ছাগল কোনোটাই না, কিন্তু কুরবানি উট দুম্বাও তো আছে। না না বাবা, ওগুলো অনেক পয়সাওয়ালা মানুষ কিনতে পারবে। দেখলাম যে 30 লাখ 40 লাখ করে উট দুম্বার মানে প্রাইস, উটের প্রাইস দেখেছি, দুম্বা আমি আসলে যাই না। বাট গরু তো সবাই আমাদের বাংলাদেশে তো ম্যাক্সিমাম গরু জবাই হয়, তারপরে তোমার ছাগল জবাই হয়। তো হ্যাঁ, এখন যেহেতু মিট খাওয়া হয়, সো এখন কুরবানিও আমাদের আছে, দিতে হয়, ওই জন্যই দেওয়া। বাট খারাপ লাগে যখন দেখি যে একটা পশুর সামনে আরেকটা পশুকে কুরবানি দেওয়া হচ্ছে, তারপরে খুব তাড়াহুড়ো করে ধরো জবাইয়ের সাথে সাথেই ওদের মানে রুহুটা ত্যাগ করার আগে কাটাছিড়া করা হয়, ওটা খারাপ লাগে। আদার দ্যান দ্যাট ভালো। তারকার নামে আসলে কোরবানির গরু পাওয়া যাচ্ছে কিংবা যেখানে পশু পাওয়া যাচ্ছে, এই বিষয়টা আসলে কিভাবে দেখি আমরা? ইদানিং না, এটা অনেক আগে থেকেই আমিও দেখেছি। জান্নামে হচ্ছে, তাহলে সে অনেক পপুলার ফেসবুকে। ডেফিনেটলি মানে পপুলার বা ভাইরাল না হলে তো আর গরু নাম রাখে না। এক্স্যাক্টলি। সো দেখেছি, আই থিংক এটা খারাপ কিছু না। মানে মন চিন্তা করো, আমাদের নামে যদি গরু হয়, এই গরুটার নাম তমা, এই গরুটার নাম ইমন, কি বিচ্ছিরি লাগবে শুনতে। আনফরচুনেটলি আমাদের নামে এখনো গরু ছাগলের নাম হয়নি। তোমার দাম কত, ইমনের দাম কত, চিন্তা করো। জিনিসটা অনেক ফানি মনে হয় আমার কাছে। জায়েদ খান, তার নামেও কিন্তু এবার কুরবানির গরু, হ্যাঁ আমরা দেখেছি। বিষয়টা আসলে কেমন দেখছেন বিষয়টা? তো ব্যবসায়ীর নামেই নিজে রাখতেন। জায়েদ ভাই অনেক বড় ফ্যান, ডেফিনেটলি তাকে অনেক পছন্দ করে, এই জন্য হয়তো আদর করে রাখতে পারে। সো এটা নিয়ে আসলে মানে আমি এটা নিয়ে কিছু বলতে পারবো না আসলে। এটা হচ্ছে ফ্যান বা ভক্তের উপর ডিপেন্ড করে আসলে অনেক ভালোবাসা। আমি তো বলে দিচ্ছি আমার ভালো লাগে না, সো আমার নো কমেন্টস। তমা আপু, এরকম কি ছোটবেলার ঈদের কথা মনে পড়ে? শৈশবের ঈদ কি করতেন আপনি ওই সময়ে, মনে পড়ে কিনা? আমার ছোটবেলার ঈদ আমার কাছে বেশি মজার ছিল। তখন তো এত কিছু বুঝতাম না, এত দায়িত্ব ছিল না তখন। মানে সালামি পেতাম, সালামি দেওয়াও লাগতো না, তো ওইটা অনেক আনন্দের ছিল। এখনকার ঈদও আমি বলবো না যে আনন্দের না, এটা অন্যরকম একটা আনন্দ। তবে এখন এসে বুঝি যে আগে বাবা মাকে খুব একটা ঈদের সময় এক্সাইটেড দেখতাম না, ওই রকম খুব আমরা যেরকম খুব উদযাপন করি ওরকম না। মনে হতো যে 8-10টা দিনের মতনই তাদের দিন যাচ্ছে, তখন খুব খারাপ লাগতো, কেন কেন কেন। এখন এসে বুঝি যে একটু বড় হওয়ার পরে না, তখন দায়িত্ববোধটা বেশি থাকে, তখন আর ওই এক্সাইটমেন্ট কাজ করে না। আই থিঙ্ক ইমনেরও সেম। ইমন ভাইও সেম। ছোটবেলা বাবার হাত ধরে হয়তোবা কোরবানি ঈদে যেতাম, বাবা কিনতো, এখন হয়তোবা মানে আমার কিনতে হয়, এটা একটা মজা। আর কোরবানি ঈদটা আমি আসলে অনেক এনজয় করি, মানে মাংস কাটাকাটির মধ্যে আমার মনে হয় অলমোস্ট সব ছেলেরাই এটার সাথে ইনভলভ থাকে। ছেলেদের কাছে কোরবানি ঈদটা ডেফিনেটলি অনেক পছন্দের। সো গরু দেখতে যাওয়া, মানে এবং পছন্দসই, মানে আছে না বিয়ের সময় যেমন মেয়ে দেখতে যায়, গরুটা আমার কাছে অনেকটা ওরকম আদর ভালোবাসা দিয়ে। বিয়ের কথা বলছি যে অনেক পছন্দের জিনিসটা কিন্তু আসলে কোরবানি দিতে হয়, এটাই তো আসলে ইসলাম বলে। তো আমি বলছি ভালোবেসে যেমন বিয়ে করতে যায় মানুষ, ঠিক তেমনি আসলে এক্সাম্পল দিয়েছি, কারণ মানে ইয়েতেই আছে যে অনেক প্রিয় ভালোবাসার প্রাণীটাকেই কিন্তু ইসলামে প্রথম কোরবানি দিয়েছিল। সো এই জন্যই আসলে গরুর চোখটা কেমন বা গরুর কালারটা কেমন, এগুলো আমি খুব দেখি।
সুন্দর দেখে একটা গরু কত কিনে কত দাম কত এরকম জিজ্ঞাসা করো? বাড়িতে যেতে দাম, যেতে হ্যাঁ, সব এবং ask করে। আশেপাশে যারা যায় গ্লাস করে ভাই দাম কত, এটা ছোটবেলা থেকে এখনো অভ্যাস রয়ে গেছে। আমি না পারলে ড্রাইভারকে দিয়ে বলাই, বাট শুনতে ভালো লাগে যে আমি আসলে জিতলাম না হারলাম, এরকম একটা মজা লাগে আসলে। এবং এখানেও কিন্তু ধরো একটা মানে থাকে না, সবাই বলে কি যে মেয়েরা একটু বিচিং করে বা মেয়েরা একটু এরকম করে, এখানে এই জায়গায় দেখবা ছেলেদের বেশি, ভাই দাম কত দাম কত, এই তো 1.5 লাখ, আমাদের গরুটাই বেশি সুন্দর, না আমাদের গরুর ওইটা দাম না, কম। মানে যদি এইগুলো এরকম বললাম হয় যে না। দামের তুলনায় ওরটা একটু ঠকে গেছে, ও জিতছি, মানে এরকম একটা ফিলিংস কাজ করে না। আমারটা আসলে অত মানে আমি ঠকি নেই আর কি। যখন গরুর বাজারে যাওয়া হয় ওই সময়টাতে কি তারকা হিসেবে কোনো ছাড় ডিসকাউন্ট আপনি পান কিনা? ডিসকাউন্টে অত বিশ্বাসই করি না। ও কারণ দেয়ও না, ওর দেয়ও না, ওর যে আছে শোরুম বা ওর So, যে কোম্পানি, ও দেয় না আমি discount। আমি যেটা করি যে আমি মাস্টার্স পড়ে যাই, গোটা দামাদামি করি ডেফিনেটলি, আমার সাথে ফ্রেন্ডসরা থাকে একসাথে, আমি ডিসকাউন্ট চাই না, যতটা কম বেশি যেটাই হোক না কেন আমার পছন্দ মতো নিয়ে নিই আর কি। শৈশবে যদি ফিরে যেতে বলা হয় যে তমা আপু এখন শৈশবে ফিরে যাচ্ছে, কোন সময়টাতে আসলে আপনি যেতে চাবেন? ফেভারিট টাইম, এই সময়টা মিস করি অনেক পুরো বেশি। সময়টাই তখন আব্বু আম্মু আরো বেশি সুস্থ ছিল, আরো বেশি সবল ছিল, আরো বেশি তাদেরকে দেখেছি যে জীবনটাকে আরো বেশি উপভোগ করেছে। এখন যেমন অনেক রোগ, অনেক থাকে না, বয়সের সাথে সাথে অনেক কিছুই তাদের কেমন যেন নাই হয়ে গিয়েছে। তো বাবা মার সাথে সময়গুলা মানে আমার অলওয়েজই পছন্দ। তো এখনো যেটা হয়, এখন আমার কাজের ব্যস্ততার জন্য আমি ওইভাবে সময় দিতে পারি না, তখন তাদের কাজের ব্যস্ততা ছিল, তারা হয়তো অত সময় দিতে পারেনি, বাট আমার বাবা মা আমাকে সবসময় সময় দিয়েছে, এখনো আমি চেষ্টা করি দেওয়ার। তো আমি মানে যদি ওইটা হয়, আমি যেতে চাবো এই কারণে যে বাবা মার সাথে থাকবো, আরো 20-30 বছর একসাথে থাকতে পারবো, এইটাই। চমৎকার। সেম প্রশ্ন ইমন ভাইয়ের কাছেই জানতে চাই। আমার কাছে না প্রত্যেকটা সময় খুব আমি এনজয় করি, মানে শৈশবটা আমি যেরকম এনজয় করেছি, এরপরে মানে স্কুল বা কলেজে যেরকম এনজয় করেছি, এই সময়টাও আমি এনজয় করছি। সো আমার কাছে প্রত্যেকটা সময় আসলে অনেক সুন্দর, মানে আমি উপভোগ করি, হয়তো বা বৃদ্ধ বয়সেও উপভোগ করব। সো আমি এরকমই দেখি। আর শৈশব বলতে শৈশবে টেনশন লেস ছিলাম, এখন টেনশন কাজ করে। সো শৈশবে ওইটাই আছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আমার কাছে মনে হয়। বা এখন যেমন একটা ব্যালেন্স করতে হয় বা হিসাব করতে হয়, কিছু হলে আব্বা আমাকে ওটা কিনে দেন, ওটা কিনে দেন, মানে আমি আসলে এত কিছু বুঝতাম না। আমার মনে হয় যে তোমার ক্ষেত্রেও সেম বা আপনার ক্ষেত্রেও সেম। সো শৈশবটা তো একদম ইনোসেন্ট একটা পিরিয়ড। বাট এটাও ভালো লাগে না যে এখন বাবা মার টেনশন কমছে, মানে যে এখন ছেলে আছে বা মেয়ে আছে, exactly, ওরা ছেলে take care আছে বা করবে। মেয়ে হয়তো বা বাইরে গেল, সে খুশি হয়ে তোমা ওর বাবা মার জন্য একটা গিফট আনলো, আমি এটা যখন অনেক যাই খুশি হয়, জানো? যে আমার বাবার জন্য একটা ঘড়ি বা আমার মায়ের জন্য একটা শাড়ি। সো মানে এই ফিলিংসগুলো আসলে আমার মনে হয় যে বড়বেলার ফিলিংসটা আমার কাছে বেশি মনে হয় যে Definitely। এখন এটা এনজয় করছি। এটা এটা খুব ভালো লাগে। সো আমার কাছে ছোটবেলা বড়বেলা দুই বেলায় আমি এনজয় করছি আসলে। এটা খুব ভালো লাগে যে বাবা মার পাশে এখন আমরা থাকতে পারি, এটা খুব ভালো লাগে। তোমা অনেক অনেক প্রেমের অফার পেয়েছেন আমার মনে হয় না? শৈশব তো মানে সেই- ছোট 5 বছর বয়স সেই- থেকে? সেই ছোটবেলায় আসলে তুমি শৈশব মানে আমাকে এখন কি তুমি বুড়ি বলতেছো? না, এমন কিছুই না। আমি অলওয়েজ শৈশবেই ও আছি। এখনো শৈশবের মধ্যেই আছে। আচ্ছা, তো শৈশবে কি অনেক বেশি দুরন্ত ছিলে আমি তোমা? হ্যাঁ, না না, আমি কখনোই অনেক বেশি দুষ্টু ছিলাম না, কারণ দুষ্টামি করার সময় পাইনি। আম্মু এত মানে খুব শাসনের strict মধ্যে, হ্যাঁ, ছিলেন। মানে পরীক্ষায় ভালো করতে হবে, পড়াশোনায় ভালো করতে হবে, তো এইগুলোর জন্য ওরকম হয়নি। ইভেন তুমি যেটা বলছিলে প্রেমের প্রস্তাব, হয়তো অনেকে পছন্দ করতো, হয়তো অনেকে চিঠিও লিখেছে বা হয়তো অনেকে বলতে চেয়েছে, আব্বু আম্মুর জন্য পারেনি। কোন ক্লাসে প্রথম পেয়েছেন প্রপোজাল, প্রেমের চিঠি, যেটাই হোক, মনে পড়ে? কিছু পাইনি তো কাছে, মানে সামনাসামনি আমাকে পৌঁছায়নি সাহসী কাছে। পায়নি কেউ। আচ্ছা। আমার আব্বুর জন্য আম্মুর জন্য সাহসী পাইনি, কিন্তু বড় হওয়ার পরে তো ডিরেক্টলি মানুষ অনেক কিছুই বলে। এই তো আমার এখন শুনতেও ভালো লাগে না। কেন মায়ের ভয়ে কি কাছাকাছি আসতে পারতো না? আম্মুর ভয় মানে যেটা হতো, আমি শুনেছি আমাকে অনেকে চিঠি দিয়েছে, কিন্তু আমি জানি না কিভাবে সেটা আমার আব্বুর হাতে গেছে। আমি কখনো চিঠি পাইনি। আমার সব সময় মানে একটা থাকে না যে একটা ইচ্ছা ছিল যে চিঠি লিখলে কি কি লিখবে চিঠির মধ্যে, মানে সবাই তো শুনতাম, বাট আমার হাতে আসেনি কখনো, ওইটা খারাপ লাগে আর কি। তো ইমন ভাইয়া ছোটবেলায় কি দুরন্ত ছিলেন চিঠি নাকি দিয়েছো? শান্ত ছিলেন? চিঠি দিয়েছেন নাকি দুরন্ত না, পেয়েছেন? আমি মানে একদমই চুপচাপ ছিলাম, মানে যেটা বলা হয় যে মানে বোবা প্রকৃতির আর কি। ছোটবেলার প্রত্যেকটা মোমেন্টসই আসলে অনেক ইন্টারেস্টিং ছিল। মানে উইন্টারে ব্যাডমিন্টন খেলতাম, বা বড় ভাইরা যখন খেলতো কোর্টের সামনে যে দাঁড়ায় থাকতাম একটু চান্স পাওয়ার জন্য, বা কর্ক যেগুলো যে খেলা হতো পুরনো কর্কগুলো জমাতাম। সো ওই ফিলিংসগুলো আসলে অনেক ন্যাচারাল ছিল। বা ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, প্রচুর খেলাধুলা করতাম। আমার মনে হয় যে এখনকার বাচ্চারা সারাক্ষণ মানে কি বলে ফোন নিয়ে বা এগুলো নিয়ে বসে থাকে, বাট আমি ওদের জন্য আমার খুব আফসোস হয় আসলে। সো আমরা যে ধরনের মজা করেছি ছোটবেলায়, এটা পাওয়াটা ডিফিকাল্ট আসলে। মাঠ পেয়েছি, খেলাধুলা করেছি, সো
ছোটবেলার এই মেমোরিজগুলো আমার মনে হয় বেস্ট গোল্ডেন মেমোরিজ। তো ওই মেমোরিজের মধ্যে যেমন তমা আপু বলছিল অনেকেই কিন্তু তাকে প্রেমপত্র দিত ওই সময়, তার মা অনেক স্ট্রিক্ট ছিল, তার কাছে আসতো না। আপনার ক্ষেত্রে আসলে কি হয়েছে, দিয়েছেন না পেয়েছেন? না, আমি কিছুই পাইনি। কিছুই পাইনি? না, প্রেমপত্র তো দুই দূরের কথা। দুর্ভাগী আমি প্রেম কখনো মানে আপনি কোন বয়স পর্যন্ত বলছেন যে মানে একটা টাইম যখন বলতে থেকে আপনি বুঝতে শিখেছেন, প্রেমটা 7-8 এ যখন আমি তো 7-8 এর পরের হিসাব বলছি। 7-8 এ তো আমি দুধের শিশু ছিলাম আসলে। সো আমি আসলে মানে ওই বয়সে প্রেম জিনিসটাই বুঝতাম না। বাট হ্যাঁ, আমি যখন ক্লাস 7-8 এ পড়তাম, প্রেম জিনিসটাই 7-8 এ তুমি বুঝতা না, এত সুন্দর একটা ছেলে। অনেস্টলি আমি বলি, আমি 7-8 এ যেটা বিশ্বাস করলাম, যেটা হচ্ছে আমাদের মানে তখন তো চুল ছোট ছোট করে কেটে ফেলতো, মানে সজারু কাটার মতো আমার চুলগুলো দাঁড়িয়ে থাকতো আর কি। তো আমি প্রেমের ফিলিংসটা একটু বুঝতে চেষ্টা করছি। কোনো একটা বিয়ে বাড়িতে গেলাম, তো গাড়িতে করে গেলাম, কোনো একটা আপু সারাক্ষণ বাচ্চাটার চুলটা কি সুন্দর, সারাক্ষণ মাথা হাতালো। তো আমি চাষ বোবার মতো এরকম বসেছিলাম পুরো রাস্তা, ধরেন 1 ঘন্টা জার্নিতে সে শুধু হাতে কি সুন্দর বাচ্চাটার চুল। পরে আমি বলছি আপনি কিসে পড়েন? ট্রেনে। তো প্রেমের মানে হয়তো আমি ওনার প্রতি একটু মানে ক্রাশ খেয়েছিলাম, এরকম কিছু হয়েছে। মাথায় হাত বুলানোতে না, এত ইনোসেন্ট ছিলাম যে মাথায় হাত বুলানোতে আমি প্রেমে পড়ে গিয়েছিলাম। সো আমার মনেও নাই যে উনি আসলে কে ছিলেন। সো এরকম ফিলিংস কাজ করেছিল, বাট সাহস হয়নি কখনো যে আমি কোনো মেয়েকে, হ্যাঁ আমার কাছে মানে এটা আমি শিখেছি আসলে ইন্ডাস্ট্রিতে ঢোকার পর। ইমনের ওয়াইফ কিন্তু অনেক সুন্দরী। ওকে, মানে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢোকার পর বুঝলাম যে প্রেম প্রেম করেনি জিনিসটাকে, বাট তাকায়ওনি, কিন্তু বিয়ে করেছে একদম আমি জানতে চাই সুন্দরী। প্রথম অভিজ্ঞতা আসলে মানে কত বছর বয়সে কিংবা কোন সময়টাতে কিংবা কোন ক্লাসে হয়েছিল? প্রেমের টপিকে মনে আছে কি? না মনে থাকবে না, কারণ আমি ডেফিনেটলি আমার আমি যখন মানে কলেজ পাশ করে যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব, তখন আমার একজনকে খুবই ভালো লেগেছিল। দেখলো রিক্সা করে যাচ্ছি, পাশে দেখলাম, পরে খোঁজখবর নিয়ে জানলাম যে আমারই কোনো পরিচিত মানুষের। তো তার সাথে আমি আমার কোন কাজিনের মানুষ অফার করেছিলাম, তো সে সরাসরি না করে দিয়েছে আমাকে। এখন দেখে আফসোস করবে। সরাসরি না করেছে, তো ওইটার বেদনা বেশ কিছুদিন কাটিয়েছি। তো ওই বেদনা কাটাতে পরে ইন্ডাস্ট্রিতে ঢুকে গেলাম আর কি। আচ্ছা, বেদনা ভুলে গেছি। যত ইন্ডাস্ট্রির ব্যাপার এসছে, তো তমা আপু কখনো কি ভেবেছেন ছোটবেলায় শৈশবকালে যে তমা বড় হয়ে আসলে এই ইন্ডাস্ট্রিতে কাজ করবে? প্রেম থেকে বের হয়েছে, বের হয়ে যে আসলে আমি এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করব, স্বপ্নেও কখনো ভেবেছিলেন ওই সময়টাতে? একেবারেই না? না একদমই না। যখন কাজ করা শুরু করলাম তার কিছুদিন আগেই পোকটা মাথায় ঢুকছে, ছোটবেলা থেকে ছিল না। ছোটবেলা থেকে আমার যেটা ছিল, আমার শাবনূর আপু, সালমান শাহ ভাইয়া অনেক ফেভারিট ছিল। আমি ছায়াছন্দে ওনাদের গান দেখতাম এবং দেখে আমার মানে থাকতো না যে আমি মুগ্ধ হতাম যে কি সুন্দর একটা জুটি। এবং সালমান শাহ যখন মারা যান তখন একটু একটু বুঝি, আমার খুব মন খারাপ হয়েছে, খুব কান্না করছে, কেন মারা গেল। তো এইরকম ইভেন আমি তো মান্না ভাইকে এসেও পাইনি, তো আমার খুব আফসোস যে আমি মান্না ভাইকে পাইনি। তাহলে হয়তো কাজ না হোক, আমি এই ভালো মানুষটাকে, ভালো অভিনেতাকে সামনে কাছ থেকে দেখতে পারতাম। ডেফিনেটলি। ওই সময়টাতে ইচ্ছা কি ছিল যে তমা আসলে কি হতে চেয়েছিল? তখন তো ভাই ছেড়ে দে, আর পড়ালেখা করতে চাই না, এটাই তখন মানে পড়ালেখাটা তখন একদম ভালো লাগতো না। যদিও এখন এসে বুঝি যে লাইফে কি পরিমাণ মানে কি জরুরি পড়ালেখা করা বা এটা। তো তখন ছোটবেলায় আব্বু যেহেতু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলেন, তো তখন মনে হতো আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। হ্যাঁ, তারপরে অনেক ফ্রেন্ড ছিল যাদের আম্মারা ডাক্তার ছিলেন, তো তখন মাঝে মধ্যে হসপিটালে যখন ওদের সাথে আন্টির সাথে দেখা হতো বা ওদের সাথে যেতাম, তখন মনে হতো হ্যাঁ তাহলে আমি ডাক্তার হব, এইরকম। মানে যখন যেটা দেখতেন সেটাই হওয়ার একটা ইচ্ছা হইতো ওই সময়টাতে। আচ্ছা, তো ইমন ভাইয়া তো প্রচুর খেলাধুলা পছন্দ করেন, খেলাধুলা ওই সময় করতেন। বড় হয়ে কি কখনো ফুটবলার, ক্রিকেটার এমন হওয়ার ইচ্ছা ছিল কিনা? আমার ক্রিকেটার হওয়ার খুব শখ ছিল, কারণ আমি ক্রিকেটটা ভালোও খেলতাম। বাট সময়ের সাথে সাথে যে ওর মতো সময়ের সাথে সাথে না আমাদের মানে চেঞ্জ, কখনো আমার ইচ্ছে হতো আমি পাইলট হব, কখনো মানে ক্রিকেটার বললাম যে ক্রিকেটার স্পোর্টসম্যান হওয়ার ইচ্ছা ছিল। সো এক এক সময় এক এক ইচ্ছা ছিল। তারপর যখন পড়াশোনা করতে করতে তো আসলে আলটিমেট মানে আমি যে সাবজেক্টেও পড়েছি পুরো রিভার্স একটা প্রফেশন, মানে অ্যাক্টিং, এটা তো আসলে অ্যাক্টিংয়ের পড়াশোনাই হয়নি কখনো। সো রিভার্স এরিনাতে কাজ করছে এখন। ইমন ভাই কি পরিপূর্ণভাবে বোলার অর লাইক আপনি ব্যাটসম্যান অর অলরাউন্ডার? অলরাউন্ডার। আমি সবসময় ব্যাটিং বোলিং দুটোই ভালো করতে দুটোই ভালো, ফিল্ডিংও ভালো। ফিল্ডিংয়ে খুব খারাপ ছিলাম আমি, এই জন্য প্রেম প্রীতিটা ওরকম করে হয়নি আসলে, যেহেতু ফিল্ডিংয়ে খারাপ করতাম। প্রেমের জন্য কি ফিল্ডিং যারা ফিল্ডার ভালো ফিল্ডার তারা খুব ভালো মানে প্রেম করতে পারে। সো আমি শুধু ব্যাটিং বোলিং নিয়ে মনোযোগ দেওয়াতে ওই সাইডটা আসলে অত মনোযোগ দেওয়া হয়নি।
সো আমি জানি না আমাদের ক্রিকেটার যারা ফিল্ডার খারাপ তাদের আমার মতো অবস্থা কিনা আসলে। আমরা সেকেন্ড সেগমেন্ট এই মুহূর্তে একটু যেহেতু ঈদ সেলিব্রেশন চলছে দর্শকদের সাথে আমরা সেলিব্রেশনে আছি তো একটু মজা না করলে একেবারেই না। ডেফিনেটলি আমরা তো প্রথম থেকেই মজা করছি। তোমা আপু একটু বলতে চাই ইমন ভাইকে এমন 5টা প্রশ্ন করতে হবে যে প্রশ্নগুলো একটু আনকমন কেউ কখনো করে এবং কি জার্নালিস্টরাও করেন এবং ইমন ভাই কেমন সেভ আছো, করতে ভালো আছো, হবে কেমন চলছে এটা uncommon, তোমা একদমই আপুকে ছোটবেলার ঈদ কেমন ছিল, আপনার বড়বেলার ঈদ ডিসিশন কেমন? নেন অ্যাকচুয়ালি কে কাকে আগে প্রশ্ন করবেন। তোমা আপু আগে আমি আগে করব? না ইমন আমি করবো। আচ্ছা কাকে আপনাকে নাকি না তোমাকে? তোমা আপুকে প্লিজ তুমি আচ্ছা 5টা তো এই আপনি পাঁচটা ছেলে প্রেম করে না আমার বিশ্বাসই আপনি হয় কাউন্ট না। করেন না? হ্যাঁ, আমি 5টা কাউন্ট প্রশ্ন করছি করি। 5টা ওকে এই ফাইজলামি করব না সিরিয়াসলি না, কেমন আছো এগুলো বাদ দাও। আর এটা তো কোশ্চেনের মধ্যেই। হ্যাঁ প্রথম প্রশ্ন তোমা কেমন আছো? ইমন প্লিজ। অ্যানসার দাও, বলো ভালো না আমি খারাপ? ভালো আছি, থ্যাংক ভালো ইউ। আছি। একটা হলো তোমার বয়স যখন 80 হবে, লনলি ফিল করবে, তখন কি তোমার প্রেমে পড়ার সম্ভাবনা আছে? লোনলি ফিল কেন করব? পার্টনারের কি হবে? পার্টনার বাঁচবে না মরবে ওটা তো এখন আমি বলতে 80 পারছি বছর না। বাঁচবো, ওকে মেরে না, আমার ফেলছো কোশ্চেন কেন? অ্যানসার দাও তুমি। যে তুমি যখন 80 বছর হবে তখন ধরো তুমি মানে একা আছো, তখন তুমি কি কোনো বৃদ্ধ মানে প্রেমে পড়বে নাকি মানে কিরকম টাইপের তোমার প্রেমটা হতে পারে? না আমার প্রেম হবে না, প্রেম এতবার হয় না, এতবার আসে না। 80 বছরেও প্রেম থাকবে শরীরে, মনে নাই অত প্রেম থাকবে না, একাই আচ্ছা থাকবো। 3 নাম্বার কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন ইয়া প্রেম করে বিয়ে করবে নাকি বিয়ে করে প্রেম? প্রেম করে বিয়ে। নাইস। মেয়েরা তো সাজুগুজু করে, রাইট? হ্যাঁ তো তোমার যেমন কেউ কাজল দিতে পছন্দ করে, কেউ লিপস্টিক দিতে পছন্দ করে, তোমার কোন জিনিসটা সবচেয়ে পছন্দ? ব্লাশন, ব্লাশন। পিঙ্ক কি কালারে ব্লাশ? পিঙ্ক ব্লাশন। পিঙ্ক ব্লাশ। পিঙ্ক ব্লাশন। Last question. আচ্ছা লাস্ট কোশ্চেন হচ্ছে তোমার লিপস্টিক যে ইউজ করো, হ্যাঁ এটার মধ্যে সবচেয়ে পছন্দের কালার কোনটা? এই এখন যেটা, এটা কি কালার? নিউড কালার। হ্যাঁ মানে একটু না একটু মিক্সড করে, একটু Mixed আমি করে। সবসময় মিক্সড করে ইউজ করি, তো এরকম মিক্সড যে কোনো দুইটা লিপস্টিক মিক্সড করে ইউজ করতে ভালো লাগে। সো আই থিংক 5টা সুন্দর nice, সুন্দর nice, কোশ্চেন হয়ে গেছে। চমৎকার, well done, চমৎকার well আল্লাহ done, কি কোশ্চেন। ইমন ভাইয়া। সুন্দর ইনস্ট্যান্ট পাঁচটা প্রশ্ন করলো, এখন আমার কি হবে? তোমা আপু রেডি? হ্যাঁ ready? হ্যাঁ ইমনের একটা কাজ যেটা আমি জানি এখনো রিলিজ হয়নি, সেটার অ্যানাউন্সমেন্টও হয়নি, ওই কাজটাতে তুমি অসাধারণ অভিনয় করেছো। আমার সৌভাগ্য এবং সময় এবং সুযোগ হয়েছিল যে আমি সেটে গিয়ে ওইটা একটু শুট দেখেছিলাম। তো এই ইমনকে তো আমরা কখনো দেখিনি আগে। এই ব্যর্থতা কার, ইমনের নাকি পরিচালকদের নাকি সময়ের? এই ব্যর্থতা পরিচালক এবং প্রোডিউসারদের। একদম, আমাকে যখন জিজ্ঞাসা করছে আমি এই কথাই বলছি, তাই না? পরিচালক এবং প্রোডিউসারদের ডেফিনেটলি। কারণ ও ভালো অ্যাক্টর, সো ওর জায়গা থেকে ও চেষ্টা করে। এখন ওইটা বাকিটা যেটা আমার সাথেও হয়েছে। এটা নিয়ে 5টা কোশ্চেন করো আচ্ছা না। আমি একটু interrupt করি। কাজের ই হয়ে আচ্ছা, আমি যাবে। interrupt করি। আমি কি পরিচালকের নাম বলবো নাকি না? পরিচালকের নাম আপনি কোথা থেকে জানবেন পরিচালকের নাম? জানতে হতে পারে, হয়তো তাই না? বা আমি জানি, তাই নাকি? হতেও পারে। সেটা আমরাই বের করি। কেমনে কিভাবে খারাপ খবর उसने कैसे जाना? সেকেন্ড কোশ্চেন করো। সেম কোশ্চেন। Second question. Second Second question. question. সেকেন্ড আচ্ছা। কোশ্চেন। সেকেন্ড হলো ইমনের যেটা বলছিলাম যে পার্টনার অসম্ভব সুন্দরী, কিন্তু এরপরে কি কখনো ইমনের আবার জীবনে প্রেম এসেছে? আসলে প্রেম তো হাজারবার এসেছে, কিন্তু সেটা যে মানে কোনো মেয়ের প্রতি মেয়ের প্রতি প্রেম এসেছে? না, কোনো মেয়ের প্রতি আমার আসলে অনেস্টলি কোনো প্রেম আসেনি। এখন আসলে নতুন করে প্রেম করে ক্যারিয়ারটা 12টা বাজাতে চাই না, এখন বাজাতে চাই মানে 12টা না 14টা বাজাতে চাই একটা ভালো কন্টেন্টে ভালো অ্যাক্টিং করে আসলে। 3 নাম্বার হলো ইমন নিজের ক্যারিয়ারকে আর কত বছর দেখো? অনেকে বলে ক্যারিয়ার বেশি দিন থাকে না, এটা আমি খুবই ধৈর্যশীল একটা ছেলে, খুবই ডেডিকেটেড একটা ছেলে। আমি এত সহজে হার মেনে নেওয়ার মতো ছেলে না। মানে ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে আমি জানি না, বাট আমি আমার গোল সেট করা আছে, আমি জানি আমি কোথায় যাব এবং এই ইন্ডাস্ট্রিতেই থাকবো এবং ইন্ডাস্ট্রিতেই মানুষের লাইফে তো আপস অ্যান্ড ডাউন থাকে। সো আমি আপস ডাউন এগুলো ক্রস করে আমি আবার একটা ভালো কিছু উপহার দেবো ইনশাল্লাহ। সো আমার টার্গেট হচ্ছে হয় অমিতাভ বচ্চন নাহলে প্রসেনজিৎ, ওই পর্যন্ত অ্যাক্টিং করা। ওয়াও ওয়াও। হারলেন নাকি ফিল্ম? বোথ। মানে মানুষের তো আসলে দুটো চোখ, রাইট? না টিপিক্যাল একটা, One না, example, typical না। মানে দুটো আমি চোখ। বলি একটা। ডেফিনেটলি ফিল্ম, কিন্তু হারল্যান্ডটাকে আমি এখন ওন করি। মানে হারল্যান্ডটা এখন আমার এখানে আছে, আমি হারল্যান্ড নিয়ে অনেক ড্রিম দেখছি, এটা নিয়ে অনেক কাজ করতে চাই আসলে। 4টা হয়ে গেছে। এবং আমি ফিল্মের মধ্যে যে হারল্যান্ড ঢুকবে না এমন কোনো নিশ্চয়তা নেই, আমি হারল্যান্ড আর ফিল্মকে একসাথে করে ফেলতে চাই। বাংলাদেশের সুপারস্টার হিরোইনদের সাথে একই স্টেজে আবার সেখানে খান সাহেবও ছিলেন, মেগা স্টার। কেমন লাগছে?
তোমাকে অনেক মিস করেছিলাম স্টেজে ভাগ্যিস। Honestly, মানে যারা ছিল তারা তো সবাই আমার খুব পছন্দের, আমার কলিগ। তোমাকে মিস করেছি, তোমার থাকলে হয়তো আরো ভালো লাগতো। থ্যাংক ইউ, হয়ে গিয়েছে। চমৎকার, খুবই দারুণ পারফরমেন্স তমা আপু এবং ইমন ভাইয়া দুজন। 10 এর মার্কিং করো। 10 10 এ 10 10 এ 10। না আমি 10 আর ও 10 এ 10, বিকজ ওর কোশ্চেন অনেক সুন্দর ছিল। এই আর গিফট দিবে না? গিফট কই? আচ্ছা, প্রোগ্রামের পরে হয়তো বা ইমন ভাই কিছু একটা দিতে পারে তমা আপুকে। শিওর শিওর। আচ্ছা, তো ইমন ভাইয়া প্রথম এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে যখন কাজ শুরু করেছেন আপনি, একদম সর্বপ্রথম, ওই সম্মানটা কি মনে আছে? কত টাকা ছিল? 4000 কি করে? 4000 টাকা। ওই টাকা দিয়ে আসলে কি করেছেন আপনি? মোরগ পোলাও খেতে গিয়েছিলাম রেস্টুরেন্টে, তারপর ওটা দিয়ে শার্ট প্যান্ট কিনেছিলাম, আমার আম্মাকে একটা গিফট দিয়েছিলাম, তারপর কিছু টাকা হাত খরচের জন্য, মানে এই 4000 টাকা আমার কাছে অনেক টাকা ছিল আসলে ওই সময়। ফুর্তিতে ছিলাম আর কি অনেকদিন। এবং ওই 4000 টাকা থেকে আমি আস্তে আস্তে চিন্তা করলাম আরে এই কাজ করলে দেখি টাকা পাওয়া যায় অনেক। হ্যাঁ, তারপর সিরিয়াস হয়ে গেলাম আরো যে আরো কাজ করতে হবে আসলে। সো এরপরে আস্তে আস্তে নেশাটা বাড়লো কাজের। তো তমা আপু যেদিন প্রথম, একদম সর্বপ্রথম আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, একদম প্রথম ক্যামেরার সামনে, হ্যাঁ, তো ওই দিনটাতেই আসলে কেমন লেগেছে? নার্ভাসনেস কাজ করেছে কিনা একদম যেদিন প্রথম দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে, মনে আছে না কিনা? একটু তো আমার এখনো যেমন স্টেজ পারফর্ম করতে গেলে, ডান্স যখন শোতে করা হয় তখন এখনো আমার বুক থরফর করে, এখনো আমার প্রথম দিন শুটিংয়ে আমার একটু মানে হাত পা কাঁপে। যে এই কারণ হয় কি, স্টেজ পারফরমেন্সে যেমন একবার তুমি নেচে যখন পারফর্ম করে নেমে যাবা, তোমার সেকেন্ড কোনো চান্স নেই আবার উঠে নাচার। ভুলি একদম লাইভ পারফরম্যান্স। হ্যাঁ, এবং এই যে পারফরমেন্সটা আমার হয়তো একটা টেক হয়তো মুভিতে ধরো 2-3 বার হবে, বাট এটা তো কন্টিনিউ হবে না। তো যেটা দিয়ে আসবো এটাই কিন্তু স্ক্রিনে দেখা যাবে, সো এটারও রিটেকের কোনো অপশন নাই। তো এই সব কাজে মানে ধরো আমরা যে প্রফেশনে আছি আমাদের অলওয়েজ সিনসিয়ার থাকতে হয়, অলওয়েজ ডেডিকেটেড থাকতে হয় এবং প্র্যাকটিসের পরে থাকতে হয়। তো এই জায়গা থেকে আমার তো বুক ধরফর করেই। ইমন ভাইয়া এই হোল লাইফে এখন পর্যন্ত তো আপনি কাকে কাকে ছ্যাঁকা দিয়েছেন? মানে কিংবা এরকম কেউ আছে যাদের প্রপোজ করেছেন, কিংবা আপনাকে যারা প্রপোজ করেছে? আমি কাউকে প্রপোজ করিনি কখনো, আর কেউ আমাকে প্রপোজ করে না কেউ কখনোই না। ছ্যাঁকা দিলে ফ্যামিলিকেই ছ্যাঁকা দিয়েছে অনেকবার হয়তো বা। হ্যাঁ, মানে ফ্যামিলিকেই তো আসলে মানুষ সবচেয়ে আপন, ফ্যামিলিকেই বেশি ছ্যাঁকা দেওয়া হয়। সো হয়তো ফ্যামিলিকে টাইম কম দিয়েছি, বা ফ্যামিলিকে ভুজুমাজুক বুঝিয়ে হয়তো বা দেখা গেল যে কোনো প্রোগ্রামে চলে গেছি। বাট এখন সেগুলো মিস করি ডেফিনেটলি, যে আসলে ফ্যামিলি তো খুব ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। এরকমই ছ্যাঁকা কোনো মেয়েকে কখনো দেওয়া হয়নি আসলে। কোনো মেয়েকে কখনো দেওয়া হয় না। ইজ ইট বিলিভেবল কিনা তমা আপু, কি মনে হয় আপনার ডেফিনেটলি ক্লোজ আমি কোনো ফ্রেন্ড? মেয়ের সাথে কখনোই আসলে সবাই আমার ফ্রেন্ড। আমার ওইটাই মনে হয়, ওরকম হলে তো সংসারে অশান্তি হতো, জানতে পারতাম আমরা। এখন তো ধরো ফু দিলেও সেটা সব জায়গায় ছড়াই যায়। হ্যাঁ, তো আমার মনে হয় হি ইজ এ ভেরি অনেস্ট গাই। তমা আপু কাকে প্রথম ছ্যাঁকা দিয়েছেন? সেই ছেলেটাকে? এখনকার চাপটা ছ্যাঁকা। ছ্যাঁকা, হ্যাঁ, একদম প্রথম ছ্যাঁকা। না, ছ্যাঁকা তো দেওয়া হয় নাই। কাকে যেটা কখনো হয়েছে দেওয়া ধরো হয় রিলেশন ওয়ার্কআউট না করলে, বা কাউকে যদি মনে হয় যে তার সাথে সম্পর্কে জড়াতে চাই না, ওটা সুন্দরভাবে বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। এরপর যদি কোনোটা ইতিহাস হয়ে যায় সেটা আমার দোষ না, অন্য পক্ষের দোষ। এখন ভালোবাসা কেমন চলছে তমা আপু? ভালোবাসা তো সুন্দর জিনিস, ভালোবাসা খুনসুটির জিনিস, ভালোবাসা বিশ্বাসের জিনিস, ভালোবাসা আস্থার জিনিস, এইগুলো মিলিয়েই তো ভালোবাসা ভালোই চলছে। আর আমার বাসা যেটা, আমার বাসাও সুন্দর, ভালোবাসা আমার বাসাটাও ভালো অনেক আছে। সুন্দর, হ্যাঁ, ভালোবাসা। আচ্ছা, সব ভালোবাসায় সুন্দরভাবে চলছে। আচ্ছা, ইমন ভাইয়া পর্দায় প্রথম কোন নায়িকাকে বিয়ে করেছেন? প্রথম বিয়ে করেছি? হ্যাঁ হ্যাঁ, অপু বিশ্বাস। মনে করার কথা। বিশ্বাসকে, হ্যাঁ, অপু বিশ্বাসকে। আচ্ছা, পর্দায় প্রথম বিয়ে করেছেন। প্রথম বিয়ে করেছিলাম অপু বিশ্বাসকে। তমা আপু পর্দায় কতবার বসে যাচ্ছে? বেশি না, অল্প। আমি শুটে বেশি বসাচ্ছি পর্দা একদম থেকে। প্রথম কবে বসে যাচ্ছিলেন মনে আছে কোন সিনেমায়? না, ওভাবে কবে মনে মনে, নেই। কিন্তু বাস্তবে তমা মির্জা কবে বসে আসবে জানতে চাই আমরা। এখনো চিন্তা করিনি। চিন্তা করেন নাই? এমন কেউ কে আছে এক্সপেকটেশন, কিংবা কেমন চান সেই মানুষটা, স্বপ্নের মানুষটা কেমন চান? কি কি গুণাবলী থাকতে হবে তার মধ্যে? না, এখন আর বলে লাভ নেই গুণাবলী। এখন আর খুঁজতে চাই না, বা চাই না কেউ তোমার এখন মনে হয় গুণাবলী নিয়ে আমার কাছে আসুক। প্রেমটা অনেকটা আমার মতোই, যে কাজ, হ্যাঁ, মানে সে কাজ পাগল। তার ক্যারিয়ারটা তো আমি দেখেছি, সো সেও আমারটা দেখেছে। আসলে আমরা এখন আমরা কাজ পাগল হয়ে গেছি। শোনো, আমরা যে পরিমাণ পরিশ্রম করেছি, আমি আরেকটা নাম অ্যাড করতে চাই, সেটা হলো নীরব। হ্যাঁ, ডেফিনেটলি। নীরব, ইমন, আমরা অনেক অনেক বছর ধরে বন্ধু।
তো আমি অন্যদেরটাও জানি, আমি নাম মেনশন করছি না, বাট সবাই পরিশ্রমী, কিন্তু আমরা তিনজন এত পরিশ্রম করেছি, মানে যে সময়টা হয়তো বার্থডেতে বাসায় থাকার কথা বা অ্যানিভার্সারিতে বাসায় থাকার কথা বা খুব জরুরি কোনো কাজে অন্য কিছুতে থাকার কথা, ওই সময়টা ওরা মুভিতে দিয়েছে, মুভির প্রডিউসারের সাথে কথা বলেছে, ডিরেক্টরের সাথে কথা বলেছে। আমার চোখে দেখা ওদের পরিশ্রম, যেটা হয়তো দর্শক দেখেনি বা না, ওরা যে পরিমাণ চেষ্টা করেছে। রিহার্সেলে যেমন ইমন তো, আমি যেমন ছোটবেলা থেকে ডান্সার, ও তো না, আমরা খুব সহজে কমেন্ট করে ফেলি যে ওই হিরো তো খুব ভালো নাচে, ও কেন পারছে না, বা ও তো ভালো নাচে, ও কেন পারছে না। বাট যারটা ভালো সে অবশ্যই অনেক বছর ধরে শিখে আসছে, নাচ কিন্তু বললেই হয়ে যায় না। তো ওকে আমি দেখেছি যখন শোতে আমরা রিহার্সেল করি, বা নীরবকেও দেখেছি যে চেষ্টা করছে, হ্যাঁ হ্যাঁ পারবো পারবো, করো তো দেখি তো কিভাবে করলা। তো আমি ওদেরকে খুব কাছ থেকে দেখেছি এবং আমাকেও ওরা খুব কাছ থেকে দেখেছে। তো আমরা এত পরিশ্রম করে আজকে এই জায়গায় এসেছি, যতটুকু পেয়েছি, যতটুকুই আসলে চেষ্টা করেছি ভালো কাজ দেওয়ার। তো এই জায়গার প্রতি আমাদের দায়িত্ব, ভালোবাসা অনেক বেশি। তো এটার প্রতি ভালোবাসা সবার আগে। এক্স্যাক্টলি। এখন কিন্তু আসলে হার্ড ওয়ার্কিং এর যে ব্যাপারটা থাকে আমাদের অনেকের মধ্যেই দেখা যায় না, খুব কম। আমরা খুব অল্পতেই আসলে মানে ভাইরাল হতে চাই। আমার প্রায় 12 বছর, ওরও হবে এরকম। হ্যাঁ, তো এত বছর এত ধৈর্য নিয়ে ইন্ডাস্ট্রিতে খুব কম মানুষ থাকে। পেশেন্সলি আসলে তো হার্ড মানে ওয়ার্ক অনেক করে সাকসেস পেয়ে গেলে থাকে, আর না পেলে হারিয়ে যায়। আমি যদি একটু জাস্ট ওর সাথে আমি যদি অ্যাড করি, সেটা হচ্ছে যে মানে আমাদের সাথে অনেকেই ফিল্ম থেকে অলরেডি চলে গেছে। হ্যাঁ, ওটা তো আছে। বিকজ অফ মানে ফিল্মটাই কিন্তু আমার সোর্স অফ আর্নিং, বা আমার মনে হয় তোমারও সেম। আমাদের কিন্তু এটাই মানে এত বছর ধরে, করোনার মধ্যে 3টা বছর গেল, কিন্তু আমরা কিন্তু স্টিল নাও দুজনেই কিন্তু আমরা অ্যাক্টিং করছি, ঠিক আছে? এবং আমরা ক্যারিয়ারে অনেক আপস অ্যান্ড ডাউন দেখেছি, বাট আমরা কিন্তু স্টিল না, আমরা ফিল্ম খোর বলে না যে আমরা চলচ্চিত্রটাই করতে চাই। অনেকে আছে যে ডে পেমেন্টে ধরেন অনেক কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা দেখা গেল একটা ফিল্ম, একটা ভালো কাজের জন্য সব স্যাক্রিফাইস করে দিচ্ছি। টাকা পয়সাটা চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ভালো কন্টেন্টের প্রতি আমরা খুব দুর্বল। ও কিন্তু র্যাম্পে ব্যাক করেনি, ও কিন্তু নাটকে যায়নি, ও কিন্তু খুব বেশি টিভিসি করেনি, ও ডেডিকেশন ফিল্ম। আমি কিন্তু আবার নাচের মেয়ে, আমি কিন্তু যে কোনো নাচের একটা রেগুলার শো করতে পারতাম, বা আমি মাঝখানে কিন্তু 1 বছর উপস্থাপনাও করেছিলাম। ওইটা কিন্তু আমার ইচ্ছা থেকে, আগ্রহ থেকে, এমন না যে ওইটাকে আমি কন্টিনিউ। তুমি তো সার্ভাইভ করে গেছো, ধরো এই অঙ্গনেই ছিলে, এই অঙ্গনেই ছিলাম। আমরা কিন্তু অন্য বিজনেস বা আমরা দুজনে পড়ালেখা জানা, ছোটখাটো হলেও তো একটা জবে ঢুকতে পারতাম, আমরা কিন্তু বের হয়ে যাইনি। তা আমাদের ডেডিকেশন অনেক, আমাদের সাথে ডেডিকেশনে পাল্লা দেওয়াটা, ডেডিকেশন ধৈর্য থেকে আমরা অনেক এগিয়ে আছি। ঈদে সবসময় দেখা যায় যে আমরা খাওয়া দাওয়া একেবারে না থাকলে না, একদম ভরপুর খাওয়া দাওয়া থাকে আমাদের বাড়িতে। তো সবারই থাকে যে মায়ের হাতের রান্না খুব পছন্দ থাকে। তো ইমন ভাই, আপনার মায়ের হাতে কোন রান্নাটা সবচেয়ে পছন্দ? মায়ের হাতে সবকিছু মানে আমার কাছে ভালো লাগে, বাট এখন মাকে আসলে ওইভাবে বলি না যে এটা রান্না করো, যেহেতু বয়সের একটা ফ্যাক্ট। আমার মায়ের পোলাওটা আমার খুব পছন্দ। তারপরে গরুর মাংস যে ঝুরা ঝুরা হয়ে যায়, সো এটা আমার আম্মা খুব মানে মজা করে রান্না করে। এই জিনিসগুলো আমি খুব, আমার ওয়াইফও খুব ভালো তান্দুরি চিকেন করে, সো ওটাও আমি খুব মানে মজা করে খাই। সো আমি ঈদের সময় খুব ভোজন বিলাসী হয়ে যায়, আমি খুব মজা করে খাই সবকিছু। আর তোমা আপু? আমার আম্মুর হাতে সব রান্না, ওই যে একই কথা, সবার মার কাছে তার মার হাতে রান্না। তোমা আপু কি রান্না করতে পারে, কি রান্না করে নিতে? আমি গরুর মাংস 60-70% সব ধরনের রান্না পারি, মানে বাঙালি। সেগুলো কি খাবার? কি বাঙালি খানা? বাঙালি খানা আমি গরুর মাংস বলো, মুরগি বলো, হাঁস বলো, কবুতর বলো, যেগুলো আমাদের খাওয়া হয়, খাসি বলো, রেজালা, এগুলো ভালো পারি। মাছ ফ্রাই, মাছ ভুনা, এগুলো পারি। ভর্তা, আমার হাতে ভর্তা নাকি খুব মজার হয়, তো এরকম পারি। ওকে, চলছে সেলিব্রেশন। তমা মির্জা এবং ইমন রয়েছে আমাদের সাথে। তমা আপু এবং রায়হান রাফির কি সম্পর্ক? মনটা খারাপ হয়ে গেল, করতে পারছি না আমি, না কয়টার পরে যেন কানে শুনতে পাই না, এখন কানে শোনা বন্ধ হয়ে গেছে। 25 বেজে গেছে। না আমি কানে শুনতে পাচ্ছি না। কেন? মানে ফেসবুকে অনেক কিছু দেখা যায়, ওখান থেকে দেখে নাকি বন্ধু থেকে খানিকটা বেশি? বলবো না, একেবারে ক্লিয়ার কাট আনসার বলবো না। আচ্ছা, তখন আর কি করা, হয়তো কোনো একদিন দর্শকরা জেনে যাবে আসলে কি হচ্ছে। যাই হোক, তো ইমন ভাইয়া, এই যে অনেক ধরনের গসিপ তো হয়, যেহেতু আপনি মিডিয়াতে কাজ করছেন, সিনেমাতে কাজ করছেন, এই গসিপগুলো ভাবি আসলে কিভাবে নেয়? খুব সিরিয়াসলি হইছে কোনো গসিপ? খুব সিরিয়াসলি না, আমাকে যদিও কোনো গসিপ এখন পর্যন্ত হয়নি, বাট আমার ওয়াইফ আবার খুব এগুলো নিয়ে খুব সিরিয়াস হয়ে যায় অল্প কিছুতেই। ঝগড়াঝাটি করে এগুলো নিয়ে? মানে একটা মানে ঝগড়া, মিষ্টি টক, মিষ্টি ঝাল সব কিছুই হয়, যেরকম সবার লাইফে হয়, আমার সেরকমই হয়। সো গসিপ যেহেতু কখনো হয়নি লাইফে, ওইটা নিয়ে এসে অতটা
মানে পেরেশান যখন ঝগড়াঝাটি হয় মান অভিমান হয় অনেক কিছু নেই দিন শেষে আসলে সরিটা কে বলে ভাইয়া এটা কখনো আমি বলি কখনো সে বলে সো এটা মানে জানি না আসলে কে দোষটা কার ডিপেন্ড করে আসলে ডিপেন্ড করে দোষটা কি যার থাকে সেই সরি বলে না ওইটা ওরকমও হয় না দেখা গেল যে ও দোষ করলে আমি যে সরি বললাম হ্যাঁ আবার আমি ভুল করলাম ও এসে সরি বললো সো এরকম হতে পারে মানে ডেফিনিট না যে আমি করেছি আমি সরি বলে এরকম কিছু না আসলে আমাদের তমা আপু যে কোনো রিলেশনশিপ যদি আমরা টিকিয়ে রাখতে চাই টিকিয়ে রাখার ক্ষেত্রে আসলে কি কি পদক্ষেপ আমাদের নেওয়া উচিত বাইরে ভাই আমি এক্সপার্ট না আমি আসলে বলতে পারবো না আমি এক্সপার্ট ধৈর্য ও এক্সপার্ট ও বলতেছে ওই বলু আমার বন্ধু বলো কি কি লাগে আমি একটু শুনি আমি আর আমার দরকার ধৈর্য আর ধৈর্য আর ডেডিকেশন ডেডিকেশন মানে সহ্য করতে হবে পার্টনারকে আর কি সো তাহলেই হয়ে যাবে আসলে আমার মনে হয় তমা আপু তুফান সিনেমার নায়িকা না হওয়ায় কোনো কি আক্ষেপ রয়েছে মনের মধ্যে না আমি খুব খুশি হয়েছি বাঘা বাঘা দুইজন অ্যাক্ট্রেসকে নেওয়া হয়েছে তুফানে তো অবভিয়াসলি এটা আমাদের খুশি হওয়া উচিত এবং আমি খুব প্রাউড ফিল করি তুফান টিমের যারা মেম্বার্স সবাইকে নিয়ে ইমন ভাই শাকিব খানের সাথে আপনার আর কোনো ছবি এখন পর্যন্ত টিল নাও মানে আসেনি এলো না কেন কি কারণ ব্যাটে বলে তো ক্যারেক্টার মিলতে হবে হয়তো বা ইন ফিউচারে ভালো যদি ক্যারেক্টার সেরকম মিলে যায় যেমন পাসওয়ার্ডে আমরা একসাথে কাজ করেছিলাম তুমি তো অ্যাওয়ার্ডও পেয়েছো আমি অ্যাওয়ার্ডও পেয়েছিলাম অনেকগুলো সো পাসওয়ার্ড এর পরে ওই রকম ক্যারেক্টার হয়তো আমার কাছে আসেনি মানে সব ছবি ওনার সাথে আসলে ওইভাবে তো আর ব্যাটে বলে সিঙ্গাপুর একটা ব্যাপার থাকে ব্যাটে বলে মিলে সো ওরকম যদি দেখি যে ক্যারেক্টার মিলে গেছে তাহলে ডেফিনেটলি একসাথে করব কারণ এরকম একজন মেগাস্টার হ্যাঁ আমাদের দেশে আছেন তার সাথে কাজ করতে পারলে আমার মনে হয় যে অভিজ্ঞতাটা আগেও ভালো ছিল ভবিষ্যতে ভালোই হবে ইনশাআল্লাহ আর যদি সেই ডিরেক্টরটা রায়হান রাফি হয় তাহলে আরো বেশি ভালো লাগবে এই কথাটা বলে কিন্তু তমা আপুর দিকে তাকিয়েছে কারণটা কি আমি একটু জানতে চাই কারণ আমার লাস্ট কারণ তমা তো একটা ভালো হিট কাজ করেছে ভালো কাজের সাথে তার সে অতপ্রতভাবে জড়িত ক্রেডিটগুলো তারই বিশেষ করে সুরঙ্গ হি ইজ এ ভেরি গুড মেকার মানে সে জানে কিভাবে কাজটা আর্টিস্টের কাছে মানে আদায় করে নিতে হয় সুরঙ্গ তো সুপারহিট একটা সিনেমা তো সুরঙ্গের পরে কোন সিনেমা এখনো আমরা পাইনি কেন তমা আপু আপনার থেকে আমার দুইটা ফিল্ম একদমই মানে অলমোস্ট সবকিছু রেডি জাস্ট শুট স্টার্ট হবে তো ওই দুটো ফিল্মই আমি এই বছরই শেষ করব তো আশা করি নেক্সট ইয়ার দর্শক আমার ভালো দুটো ছবি পাবে দর্শক পাচ্ছে আমরা এমনটাই আশা করছি তো ইমন ভাইয়া এই যে অফিস সামলাতে যে কি সিনেমাতে কাজ করতে কোনো ধরনের প্রবলেম হয় কিনা না ভালো কিছু কাজ তো অলরেডি করেছি আর এখন তো আর যেহেতু আমরা মানে নাটকটা করা না ফিল্ম তো যখন হয় একটা না হয় হওয়ার পরে আবার গ্যাপ দেই আমাদের তো ডেফিনেটলি ফিল্ম করার আগে আরেকটা ক্যারেক্টার ঢোকার আগে আমাদের লুক চেঞ্জ অনেক কিছু টাইম লাগে তো সেই সময়টা তো আমি কাজ করতেই পারি আর ফিল্মটা আমি এই যে আবার অপারেশন জ্যাকপটের শুটিং চলছে ওটা করছি সুন্দর মতো করছি আবার সামনে যখন আবার মানে দেশের বাইরে যাব তখন আবার কাজ হবে মানে মাঝখানে তো স্পেস দেওয়া আমার কাছে যেটা মনে হয়েছে যে ধরেন আগে কাজ করার পর কিছু মানে অযথা আড্ডাগুলো হতো ওই অযথা আড্ডাগুলো না দিয়ে আমি একটা মানে প্রপার একটা কাজ করছি মানে এখন লাইফে অযথা কিছু নাই আর কি ইমন ভাইয়া শাকিব ভাইয়ের সাথে বিজনেস কেমন চলছে ওনার কাছে ধরেন আমরা যখন কথা বলি বিজনেস রিলেটেড কথা ছাড়াও কিন্তু আমি প্রায় ওনাকে অ্যাক্টিংয়ের কথা জিজ্ঞেস করি যে আপনি কিভাবে এত বছর কাজ করলেন 25 বছর হয়ে গেছে সো অনেক অভিজ্ঞতা জানার চেষ্টা করি কারণ একটা জিনিস দেখেন যে বাইরের দেশে যারা আর্টিস্ট আছে ধরেন শাহরুখ খান আমি এরকম অনেক ইন্টারভিউতে পড়েছি রণবীর কাপুররা যখন অমিতাভ বচ্চনকে পায় বা শাহরুখ খানকে পাওয়ার কিন্তু অনেক কিছু জানার চেষ্টা করে কিন্তু আমাদের কাছে এত বড় একজন সুপারস্টার আছে আমাদের দেশের তো এই সুযোগটা আমি তো হেলায় উনি সবসময় ভালো পড়বেন এবং ফিল্ম কেন্দ্রিক আমাদের প্রচুর আলোচনা হয় যেহেতু দুজনই ফিল্মের মানুষ সো ওই অফিসিয়াল কাজের বাইরে আমাদের ফিল্মে অনেক আলোচনা হয় আসলে তমা আপু ইমন ভাই যেমনটা এঙ্গেজ হয়েছেন একটা বিজনেসের সাথে তা আপনিও কি সিনেমার পাশাপাশি কিংবা মিডিয়া কাজের পাশাপাশি কোনো কাজ করছেন কিংবা ভবিষ্যতে করার ইচ্ছা আছে কিনা আমি একসাথে অনেক গুণে গুণান্বিত না মানে একসাথে পারি না অনেক কিছু তো সেই জায়গা থেকে এখন কাজটাই ভালোভাবে করতে চাই বাট ইচ্ছা আছে আপনি তো চমৎকার নাচেন আমরা জানি নৃত্যশিল্পী তো নাচটাকে আসলে কন্টিনিউ করার ইচ্ছা আছে কিনা হ্যাঁ নাচ তো শোটো করা হয় এবং এর বাইরেও কোনো ভালো গান শুনলে সেই গানে যদি দেখি খুব ভালো নাচ ওটাও করতে ইচ্ছা হয় বা করি এখনকার সেগমেন্টটা হচ্ছে যে যেহেতু আপনারা দুজন খুব ক্লোজ ফ্রেন্ড তো তমা আপু আপনার চোখে ইমন ভাইয়ার আসলে নেগেটিভ কিছু যদি থাকে যদি বলেন আসলে তিনটা নেগেটিভ সাইড যেটা নেগেটিভ সাইড আছে যেটা আসলে চেঞ্জ করা উচিত পজিটিভ হলে অনেকগুলো বলতে পারতাম নেগেটিভ কি বলবো যেটা আসলে চেঞ্জ করা উচিত এমন নেগেটিভ কিছু ইমন কখনো কাউকে কষ্ট দিতে চায় না তো যেটা হয় যে মানুষকে খুশি করার জন্য অনেক সময় ভালো দিকটা বেশি বলে অনেক সময় যেটা আমার মেজাজ খারাপ হয় যে ইমন
কেন, বলে না থাক বেচারাকে কষ্ট দিয়ে কি লাভ। তবে মাঝে মধ্যে মুখের পরে বলে দিও, স্ট্রেট ফরওয়ার্ড হওয়া উচিত। হ্যাঁ মাঝে মধ্যে হওয়া উচিত। হ্যাঁ। সেকেন্ড প্রশ্ন। আর সেকেন্ড হলো ইমনকে আমি অনেক মানে অ্যাক্টিং এর প্রতি, এবার লাস্ট আমি বললাম না একটা শুটে আমি দেখেছি, সেখানে আমি দেখেছি যে আমি যদিও কোয়ার্টিস্ট ছিলাম না, বাট আমি ওর অভিনয় দেখে মুগ্ধ হয়েছি। তো আমার কাছে মনে হয়েছে যে অনেক দিন হয়ে গেছে, এরকম কাজ ওর কন্টিনিউ করা উচিত। তো ওইটার জন্য আমার মনে হয় ওকে আরো কনসেন্ট্রেট করতে হবে, যেটাও করে আমি চাই আরো করুক। পাচ্ছি না খুঁজে নেগেটিভ, তো ওইটা এগুলো বানাচ্ছি। আচ্ছা ইমন ভাইয়া, এমন কোনো দিক আছে তমা আপুর চেঞ্জ করা উচিত? বলে ফেলো। আমি আমার এই জন্মে কিছু পাইনি আসলে, এই জন্মে মানে আমি আসলে তোমার সাথে আসলে একটা মানুষের সাথে একসাথে মানে মিশলে ফ্রেন্ডশিপ তো সবই পজিটিভ বের হয়, আসলে নেগেটিভ মানে আমার চোখে, মানে ও এত আন্তরিক, মানে যখনই দেখা হয় সেই প্রথম দিন থেকে এখন পর্যন্ত কোনো চেঞ্জ নাই। হ্যাঁ মানে এরকম অনেকেই আছে যে চেঞ্জ হয়ে গেছে, আমি আমার নিজে দেখা, বাট তোমার স্টিল নাও একই রকম আছে। এটা আসলে ওর নেগেটিভ দিক না, এটা পজিটিভ দিক। আমি চাই যে ওরকমই থাকুক সবসময়। সো ওরকম নেগেটিভ আসলে চোখে পড়ে না, বলে ফেল একটা দুইটা সাহস করে বন্ধু। আমিও তো খুঁজে বের করলাম, নাই তো বানাইলাম দুইটা, তুমি আর দুইটা বানাই ফেলো। আমি আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড তো। আচ্ছা আচ্ছা, আগে স্ট্রেট ফরওয়ার্ড হইতে বললাম, আর এখন বলি স্ট্রেট ফরওয়ার্ড। নেগেটিভ অনেক কঠিন, আপনারা দুজন নেগেটিভ আসলে কিছু খুঁজে পাচ্ছেন না। এবার আমরা পজিটিভে যাই, দেখি কে কাকে নিয়ে পজিটিভ কত কথা বলতে পারে। ওটা অনেকগুলো বলতে পারবো, যেমন তুমি বলো। ইমন ভাইয়া, তোমার হাসিটা অনেক সুন্দর, এই যে শুরু হয়ে গেছে খাওয়া খাই, কিন্তু বলতে হবে দেখে বলতেছ। মানে তোমার মিশু প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত একই রকম আছে। অলমোস্ট আমাদের গ্রুপে যারা আছে আমরা একই রকম আছি। আমাদের মধ্যে ভাবচক্কর নাই, মাথাটা আমরা পারি না আসলে নিতে সেই ভাবচক্করটা। অনেকে আছে যে অল্প দিন করে ভাব চলে আসে। তোমা অসম্ভব ভালো ডান্স করে, তোমা হচ্ছে গ্র্যাজুয়ালি নিজেকে অনেক চেঞ্জ করেছে। লাইক তোমার অ্যাক্টিং স্কেল যদি বলি, ও মানে সময়ের সাথে সাথে এখন যেই সময়টা যে অ্যাক্টিং করা দরকার সেটা করছে, সো উইচ ইজ পজিটিভ। সে নিজেকে গ্রুমিং করে সুন্দর করে একটা পজিশনে নিয়ে গেছে, এটা আমি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমি খুবই প্রাউড ফিল করি। সো এরকম করতে করতে একসময় রাত শেষ হয়ে যাবে, বাট প্রশংসা হয়তো বা শেষ হবে না। সো আমি তো ফার্স্টেই বলছি যে ওদের ডেডিকেশন, বিশেষ করে ওর অনেক বেশি ডেডিকেশন ওর কাজের ব্যাপারে, এবং ও ফ্যামিলি ম্যান। ওর সুযোগ পেলেই ফ্যামিলিকে নিয়ে দেশের বাইরে দেশে ঘুরতে চলে যায়। ইভেন ওর আব্বা আম্মার প্রতি আমি দেখেছি, কাজের যে প্রফেশনেই থাকুক সেই প্রফেশনের প্রতি ডেডিকেশন, বাবা মা ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটিস, এই জিনিসগুলো ওর মধ্যে অনেক প্রখর। এবং ওর যদি কেউ বলে থাকে যে ওর নাচ শেখা উচিত, আমি বলবো দরকার নাই। ও যে অ্যাক্টিং করছে লাস্ট কিছু প্রজেক্টে, ওইগুলা দেখলেই দর্শক বুঝবে যে ও আসলে কতটা চেষ্টা করে নিজেকে ভেঙে কোন জায়গায় নিয়ে এসছে। আর নাচ বন্ধু যাই পারো ওরকম নাচে ওটাই মজা লাগে, উড়া ধুরা, কি জানো দেখলে লাগে উড়া ধুরা। তমা মির্জা এবং ইমন দুজনকে একসাথে জুটি হিসেবে দর্শক কবে পাচ্ছে, স্ক্রিনে আমরা কবে পাচ্ছি? যে কোনো সময় দেখা যেতে পারে, মানে ইউনো একটা ভালো স্ক্রিপ্ট, একটা ভালো কন্টেন্ট যখন হবে, হয়তো আমিও ওকে অফার করবো, বা একটা ভালো কন্টেন্ট পেলে হয়তো ও আমাকে অফার করবে। সো এরকমই হতে পারে। আসলে আমাদের একটা কাজ অলমোস্ট আমরা শুরুও করেছিলাম, কিন্তু ওটা পরে শেষ হয়নি, বাট উই আর ওয়েটিং ফর দ্য গুড প্রজেক্ট। এখন তো ভাইরালের একটা ট্রেন্ড চলছে, জোয়ার চলছে, আমরা অনেকেই কাজের সাথে এঙ্গেজ না সেভাবে, কিন্তু আমরা আসলে সোশ্যাল মিডিয়ার বদৌলতে এমনভাবে ভাইরাল যাদেরকে আমরা এক নামে সবাই চিনি। আসলে বিষয়টা কিভাবে দেখেন? দুজনের কাছে প্রশ্নটা আমি বলি অ্যানসারটা। আমি ভাইরালে বিশ্বাসী না কেন, কারণ আপনি দেখবেন, আপনি জাস্ট একটু মানে আমরা তো একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা অ্যাক্টিং প্রফেশনে কাজ করি। সো আপনি যদি একটু দিকে যান, বলিউডে যান, আপনি শাহরুখ খানকে এখন পর্যন্ত, বা সালমান খানকে, বা প্রভাসকে, বা ঋত্বিক রোশনকে, ইভেন আপনি যদি কলকাতায় যান, আপনি প্রসেনজিৎ বা যারা যারা আছেন, দেব বা যে যারাই আছেন, তারা কখনো ভাইরালের পিছনে ঘুরে না। এবং ভাইরালকে ওই ইন্ডাস্ট্রি এত প্রমোটও করে না আসলে, যতটা আমরা প্রমোট করি। যতটা আমরা প্রমোট করছি, হুইচ ইজ ভেরি ব্যাড ফর আওয়ার কর্পোরেট কালচার অ্যান্ড আমাদের ইন্ডাস্ট্রির জন্য। এইভাবে চলতে থাকলে এক সময় আমাদের মানে কপালে বা আমাদের দুর্দশা হবে। দেখেন, আমাদের দেশেই দেখলাম একমাত্র ভিউ দেখে কাউকে নিচ্ছে, এটা কিন্তু পৃথিবীর কোথাও নাই এই ট্রেন্ডটা। একজন ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস, আমাদের ধরেন নাটকে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, ফিল্মে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস, তারা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা তো ধরেন কোনো না কোনোভাবে সার্ভাইভ করে যাচ্ছে, ওটিটি করছে, আমরা ওটিটি ট্রাই করছি, ফিল্ম করছি, সব মিলিয়ে একটা জগাখুচির কাজ করে যাচ্ছে।
কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে ভিউর পিছনে ঘুরছে, বিশেষ করে নাটকে যেটা দেখছি, অনেক ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস বসে পড়েছে, ফ্রাস্ট্রেশনে পড়ে যাচ্ছে, এতে কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু আমার মনে হয় না খুব একটা ভালোর দিকে যাচ্ছে। আমাদের সিনেমা কিন্তু খুবই এখন সুবাতাস বইছে, ভালো একটা গোল্ডেন সময় বাতাস এসেছে। বইছে। হ্যাঁ, চমৎকার। তো আসলে কি আমাদের সিনেমা আসলেই ভালোর দিকে যাচ্ছে দিনে দিনে, কি মনে হয়? দুজনের কাছে সেম প্রশ্ন রাখতে চাই। অবশ্যই আমি বলবো যে এটা একটা পজিটিভ দিক যে আমাদের ফিল্মের বাজেট বাড়তেছে, টেকনিক্যাল জায়গা অনেক এখন অনেক মানে আপগ্রেডেড হয়েছে, অ্যাক্টিং, লুক সব কিছু চেঞ্জ হচ্ছে, মানে পাশের দেশের সাথে যেন আমরা পাল্লা দিতে পারি সেরকম একটা মেন্টালিটি কাজ করছে। সবই ঠিক আছে, শুধু হলগুলো ঠিক নেই, মানে হলের পরিবেশ ঠিক নেই। শুধুমাত্র সিনেপ্লেক্স দিয়ে তো আর একটা ইন্ডাস্ট্রি টিকতে পারবে না, তাহলে সব জায়গায় সিনেপ্লেক্স হতে হবে। যদি সেইটা সম্ভব না হয় তাহলে সিঙ্গেল স্ক্রিনগুলোর আসলে পরিবেশ ভালো করতে হবে, কারণ ওই গরমে ওরকম বাজে একটা পরিবেশের মধ্যে চেয়ার ভাঙা, এসি নেই, এর মধ্যে গিয়ে মানে আমাদের ছবিগুলো আমরা চাই যে ফ্যামিলি এসে দেখুক। তো সেখানে কি করে বোন, মা বা তাদের বাচ্চারা যে দেখবে, তো এই পরিবেশটা মানে যারা দেখে তাদের হ্যাটস অফ, তাদের অনেক ধৈর্য, তারা অনেক ভালোবাসে ফিল্মকে, বাট সে সংখ্যা কমে যাচ্ছে। তো সেই জন্য চাই যে ইন্ডাস্ট্রিকে টিকে রাখতে হলে আগে হল এবং এই পরিবেশটা এগুলো ভালো করা খুব জরুরি। আমার কাছে মনে হয় যে সিনেপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো দেশের জন্য। সো সিঙ্গেল স্ক্রিনের পরিবেশ ভালো করতে হবে এবং প্রচুর সিঙ্গেল স্ক্রিন আরও তৈরি হতে হবে প্রপারভাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ঈদ কেন্দ্রিক ছবি থেকে বের হয়ে আসতে হবে, শুধু 2 ঈদ কেন্দ্র করে বাকি যে ভ্যালেন্টাইন, পয়লা বৈশাখ, অ্যাটলিস্ট বছরে 5টা-6টা যদি হিট না হয় তাহলে ইন্ডাস্ট্রির অবস্থা আমার মনে হয় না যে খুব বেশি ভালো সময় আমরা পাবো। ঈদের 7 দিন 8 দিন বা 1 মাস দর্শক দেখবে, ঠিক আছে, কিন্তু বাকি সময়গুলোতে যদি ছবি না চলে, এই যে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে এই কারণে। সো এত বড় বড় হিট হওয়ার পরেও সিঙ্গেল স্ক্রিন যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা তো আমাদের জন্য আসলে নেগেটিভ দিক। ঈদ ছাড়াও ছবি বানাতে হবে, একজন শাকিব ভাইকে ঈদ ছাড়াও আসতে হবে, তাহলে জমবে। সবাইকে নিয়ে প্রডিউসারদেরকে আলাদা আলাদা ট্র্যাকে ভাবতে হবে। ডেফিনেটলি আমার ক্যারেক্টার বা বাপ্পির ক্যারেক্টার বা সামানের ক্যারেক্টার, নীরব, রাজ বা সবার ডিফারেন্ট ছবি বানাতে হবে। আমি একটু অ্যাড করি, যেমন আমরা চিন্তা করি যে ডিফারেন্ট ডিরেক্টর হইতে হবে, যে অ্যাকশন ফিল্ম বানাবে ও অ্যাকশন ফিল্ম ভালো, ও রোমান্টিক, ও পারিবারিক ফিল্ম, তো আর্টিস্টদের ক্ষেত্রে ওরকম হওয়া উচিত। সিজনাল সিনেমাগুলো থেকে বের হয়ে আসতে হবে, রেগুলারিটিটা রাইট। তো আটটা কথায় গল্পে আজকে আমাদের আয়োজন একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। ইমন ভাইয়ান, তমা আপু, অনেক ফ্যান ফলোয়ার, ভালোবাসা এগুলো আপনাদেরকে দেখছে, ছোট ছোট করে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। বাংলা সিনেমা দেখবেন ডেফিনেটলি, অনেক বড় একটা ছবি রিলিজ পেয়েছে তুফান। সো অলরেডি চলছে সিনেমা হলে, এবং আমার মনে হয় যে বাংলা ছবির ইতিহাস চেঞ্জ করার জন্য এই ছবিটা আমাদের খুব দরকার ছিল। অ্যান্ড আই হোপ যে গ্লোবালিও আমরা খুব সাকসেসফুল হব। সবাই তুফানের সাথে থাকবেন এবং সবাইকে ঈদ মোবারক। তমা আপু, ঈদ মোবারক। অবশ্যই তুফান দেখবেন এবং তুফানের সাথে অন্যান্য যে ফিল্মগুলো রিলিজ হয়েছে সেগুলো দেখবেন, তাহলে যেটা হবে যে সব প্রডিউসার বা সব আর্টিস্টদের ও একটা প্রশান্তির জায়গা থাকবে যে তাদের কাজও সবাই দেখেছে। থ্যাংক ইউ সো মাচ দুজনকে আসবার জন্য, দুজনেই তো অনেক ভালো কাটুক। থ্যাংক ইউ, অনেক অনেক ভালো থাকবেন দুজন। ভিউয়ার্স, সানডে নাইট 2024 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আজকের আয়োজন ছিল এ পর্যন্ত। চারপাশে ঈদ সেলিব্রেশন চলছে, আপনাদের ঈদ আনন্দটা যদি খানিকটাও আমরা বাড়িয়ে দিতে পারি সেখানে হবে আমাদের সার্থকতা। সবাই নিরাপদে থাকুন, সুন্দর মতো ঈদ করুন, থাকুন যমুনা টেলিভিশনের সাথে।